জয় মহাকাল। SIR ঘোষণা হয়েছে। The Election Commission has declared the beginning of the special intensive revision of electoral rules in 12 states and union territories. এর আগে বিহারে তারা SIR করেছিল অ্যাজ আ টেস্ট কেস, অ্যাজ আ প্রোটোটাইপ, অ্যাজ আ পাইলট প্রজেক্ট। কেননা SIR যেগুলো হয় সেগুলো টাইম টু টাইম অনেকবারই হয়েছে, ইলেকশন কমিশন অনেকবার করেছে যখন প্রয়োজন মনে করেছে, এবং ইলেকশন কমিশন ইজ within the scope of its powers. It is very much equipped to declare SIR, and that has been clear from the সুপ্রিম কোর্ট জাজমেন্ট। বিরোধীরা গেছিল, যারা SIR বিরোধ করছিল তারা সুপ্রিম কোর্টে গেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে ইলেকশন কমিশন SIR করতে পারে তাদের ইচ্ছে মতো, তাদের মানে যখন তারা প্রয়োজন বোধ করবে তারা করবে। আর এর আগে 2002 সালে SIR হয়েছিল, অনেক বছর হয়ে গেছে, এখন প্রায় 23 বছর হয়ে গেছে। So 23 years is a very long time. It's more than 2 decades now, and 2 decade তো প্রায় 21%, 22% যে পপুলেশন আছে ইনক্রিজ হয়ে গেছে। তো এটা প্রয়োজন হয়েছে। 20% যদি পপুলেশন ইনক্রিজ হয়ে থাকে, তখন কত পপুলেশন ছিল? 2002 সালে 110-15 কোটি ছিল, 110-12 কোটি ছিল, সেখান থেকে আজকে প্রায় 145 কোটি পপুলেশন হয়ে গেছে। তো কত ইনক্রিজ হয়েছে? ইটস অলমোস্ট 30%, আই থিঙ্ক 30% যেখানে পপুলেশন ইনক্রিজ হয়ে গেছে, বা 25%, মানে 1/4 পপুলেশন, 25% ইনক্রিমেন্ট মানে 1/4 ইনক্রিমেন্ট যেখানে হয়েছে। সো SIR has become absolutely necessary, and any sane person, any person who has mental sanity and who understands something about statistics and data analysis, they will accept that যখন এরকম একটা চেঞ্জ হয়, চেঞ্জ আসার পরে রি-ইভ্যালুয়েশন করা দরকার হয়। সো করেছে, বিহারে সাকসেস হয়েছে। দো দেয়ার হ্যাভ বিন সাম অবজারভেশনস বাই দ্য সুপ্রিম কোর্ট, অ্যান্ড সুপ্রিম কোর্ট একটা আধার কার্ডের নিয়ে বলেছিল, ঠিক আছে, এটা ডেমোক্রেসিতে হয়, পক্ষ বিপক্ষ থাকবে, সুপ্রিম কোর্ট থাকতে পারে, দের মে বি আদার স্টেক হোল্ডার্স অলসো, সবাইকে একসাথে একটা সবার কথা শুনে একটা মোটামুটি একটা ইয়েতে ইউ হ্যাভ টু অ্যাগ্রি, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য ওয়ে ফরওয়ার্ড। তো এটা খুব ভালো এক্সারসাইজ করেছে, অ্যান্ড আই কংগ্র্যাচুলেট দ্য চিফ ইলেকশন কমিশনার of India for successfully conducting this SIR in Bihar. It has been successful, though there may be some initial hiccups. ये सभी चीज़ों में होता है, এটা হয় সব সময়, কিছু না কিছু অবস্টাকলস তো আসবে, কিছু মানে মনোমালিন্য থাকবে, বিভিন্ন স্টেক হোল্ডার্সরা কিছু মন্তব্য করবে, দ্যাটস ওকে, that's the essence and beauty of democracy. So it's been a great achievement by the election commission, তো ওরা করেছে, ঠিক আছে। Now Bengal and other states and union territories declare করেছে, this is a welcome step, because West Bengal-এ যেটা হয়েছে যে 2002 থেকে যেটা ভোটার সংখ্যা প্রায় 61% বা more than 60%, I don't remember the exact number, but more than 60%-এর উপরে ইনক্রিমেন্ট হয়েছে। সো দ্যাট ইজ ডিসপ্রপোর্শনেট। জনসংখ্যা বেড়েছে হয়তো 20%। 2001 সালের সেন্সাসে কত ছিল পশ্চিমবঙ্গের জনসংখ্যা? বোধহয় 8.3 crores বা এরকম কিছু ছিল, বা 8.1 crores ছিল। সেখান থেকে যে ইনক্রিমেন্ট হয়েছে এখন প্রায় 10.5 কোটির কাছাকাছি হবে। তো সো প্রায় সেখানে 25% ইনক্রিজ, আর 25% ইনক্রিজে 60% ভোটার ইনক্রিজ করেছে। সো দ্যাট ইজ কোয়াইট ডিসপ্রপোর্শনেট, কেননা যেটা ডেল্টা আছে, পপুলেশনের ডেল্টা আর ইলেক্টরসের ডেল্টা, সেটা ম্যাচ করছে না। মানে ইটস অলমোস্ট 2 times, 3 times, maybe almost 3 times of the increase in
population. So 3x কি করে হতে পারে? So that's a question that comes to the mind. Any sane person will agree to it. এবার খালি ভাঁওতাবাজি করার জন্যে আর মানে যারা কিছু এলিমেন্টস আছে, ইঁদুর, ছুঁচো, সাপ, বেঁজি, তারপরে নানান রকমের টিকটিকি, কীট, যারা কিছু মাকড়সা, মাছি, মশা, ককরোচ, এরা সব বেরিয়ে পড়েছে, লাফালাফি করছে। তাই জন্যে আমাকে একটা জিনিস ক্লিয়ার করতে হচ্ছে, because I find that there are some lacunas in the BJP also. The BJP, most of the people of the BJP, they are not able to explain যে কি অ্যাকচুয়ালি আছে, অ্যান্ড তারা ঠিকমতো করে অর্ধেক অনেক লোক কথাই বলতে জানে না। সো এটা আমাকে বলতে হচ্ছে। দেখো ভাই, খুব ক্লিয়ার কাট ইয়ে যে SIR এটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর, তাই জন্য এটা বিরোধিতা করে কোনো লাভ নেই। ঠিক আছে, SIR আগেও হয়েছে, অনেকবার হয়েছে, 12-13 বার আগে হয়ে গেছে। ঠিক আছে, সে যবে থেকে দেশ স্বাধীন হয়েছে তারপরে একটা প্রক্রিয়া চলেছে, ভারত সরকার চলছে, ভারতের স্বাধীন দেশের স্বাধীন সরকার তারা চালিয়েছে, তারা বিভিন্ন সময় যখন প্রয়োজন হয়েছে তখন তারা করেছে। সে নেহরুর সময় হোক বা ইন্দিরা গান্ধীর সময় হোক, রাজীব গান্ধী হোক কি নরসিমহা রাও, বিভিন্ন কংগ্রেসের নেতারাও প্রধানমন্ত্রী থেকেছে, বিজেপি থেকেছে, অটলজি, মোদিজি, এরা আছে। ঠিক আছে, অ্যান্ড ঠিক আছে, it's a standard procedure. So I don't think anybody should have objections to this exercise by the election commission, which is very much legitimate, and they also challenged it in the Supreme Court, but then the Supreme Court has clearly mentioned that the election commission is well within its limits to conduct SIR. SIR নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার হচ্ছে ভোট কে দেবে, ভোট কে দেবে না। সো প্রথম যেটা ক্রাইটেরিয়া আমাদের দেশে ভোট দেওয়ার, সেটা হচ্ছে নাগরিকত্ব। দ্যাট মিনস আ সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান ভোট, আ পার্সন হু ইজ নট আ সিটিজেন শুড নট ভোট অ্যান্ড ক্যানট ভোট। কিন্তু এই যে কে ভোট দেবে, ইন্ডিয়ান সিটিজেন, ডেফিনেটলি কনস্টিটিউশনে বলা আছে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। কিন্তু ঠিক আছে, 18 বছর হলে, এটা রাজীব গান্ধীর সময়ই করেছিল, তার আগে 21 বছর ছিল। 61st অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশনে রাজীব গান্ধী এটা করেছিল, কেননা রাজীব গান্ধী নিজে একজন যুব প্রধানমন্ত্রী ছিল। অ্যাট দ্য এজ অফ 39 few months he became the prime minister. That's a record, and he was a young prime minister, so he felt that কি 18 বছরের ওপরে হলেই, অ্যাডাল্ট হলে, one should be able to vote. বাট আগে ওটা 21 বছরের ছিল। যাই হোক, এটা 88 সালে হয়েছিল, কেন আমিও যখন ছোট, ইন্দিরা গান্ধী যখন মারা গেছে, তখন রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার হলো, তখন আমি আমার মার কাছে শুনেছি যে 21 বছর হলে তবে ভোট দিতে পারবি, এখন তো পারবি না, তুই ছোটো আছিস। আমার তখন 5 বছর বয়স। যাই হোক, সো কী হয় যে ইউ হ্যাভ টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া, অ্যান্ড ইফ ইউ আর নট এ সিটিজেন ইউ are not eligible to vote. As simple as that. That is clear cut. এটা কোনো অ্যাম্বিগুইটি নেই, এতে কারোর মনে কোনো শঙ্কা আশঙ্কা থাকা উচিত নয়। আর যার মাথায় এটা নিয়ে শঙ্কা আছে, তার ব্রেনের কোনো ফাংশন ঠিক করে না, সে ইনসেন হয়, সে ম্যাড, ঠিক আছে, লুনাটিক। না হলে তার যখন ব্রেনই কাজ করে না, তো তার মাথার মধ্যে একটা মেশিন সাঁটিয়ে ঠাঁই করে গুলি মেরে দিয়ে তার ভেজাটাকে মাখান করে দেওয়া উচিত। আচ্ছা, তারপরে 18 বছর বয়স হতে হবে। আচ্ছা, তারপরে তৃতীয় পয়েন্ট হচ্ছে ইউ মাস্ট বি রেজিস্টার্ড অ্যাজ এ ভোটার ইন সাম কনস্টিটিউয়েন্সি। কনস্টিটিউয়েন্সি কীভাবে হয়? পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি হয়, তারপরে তার ভেতরে কিছু, তার অন্তর্গত কিছু বিধানসভা থাকে। তো কোনো একটা বিধানসভা থেকে তোমাকে ভোটার লিস্টে, নাম তালিকায় থাকতে হবে। সো জেনারেলি পশ্চিমবঙ্গে যেটা হয় যে একটা লোকসভায় 7টা বিধানসভা থাকে, দেশের অন্য অন্য প্রান্তে কোনো কোনো জায়গায় 5 আছে, 6 আছে, 4ও আছে। স্পেশাল কেস, স্পেশাল লোকসভা কিছু আছে ছোটো ছোটো, যেখানে বেশি পপুলেশন ডেন্সিটি নয়, তো সেখানে কম সংখ্যায় বিধানসভা থাকতে পারে। বাট পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এই দুটো স্টেটে আই নো ভেরি ওয়েল যে 7খানা করে বিধানসভা থাকে একটা লোকসভা থেকে। আরও অন্যান্য স্টেটেও অনেক জায়গায় একই। জেনারেল দ্য অ্যাভারেজ, মানে কী বলবো যে মানে মোড বা মোড যেটা হয়, modal count is 7 across India. মানে কিছু there may be some exceptions in some cases,
but the model count of Vidhan Sabhas in a particular parliamentary constituency is 7 across India. মোরলেস তাই থাকে। অ্যান্ড তারপরে কী হয়, আরেকটা ক্রাইটেরিয়া থাকে, এটা গুরুত্বপূর্ণ, এটা অনেকে মানে ইয়ে দিতে চায় না, তারা খুব একটা মানে নজর দেয় না এটার দিকে, বাট দিস ইজ অলসো ক্রাইটেরিয়া। অ্যান্ড রিমেম্বার দ্যাট ভোটিং ইজ আ কনস্টিটিউশনাল রাইট, ইটস নট আ ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, আমি এটা বলতে পারি না যে আমাকে ভোট দিতেই হবে, আমাকে ভোট অধিকার দিতেই হবে। ইটস নট আ, দের ইজ আ ডিফারেন্স বিটুইন কনস্টিটিউশনাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। It's not a fundamental right, it's a constitutional right. It is guaranteed by the Constitution. Universal adult franchise is guaranteed by the Constitution of India. But that does not mean that you can challenge that amake vote ditei dite hobe. Kichu exceptional conditions thake jekhane wherein you may not be allowed to vote either by a decree of some competent court or maybe the election commission in consonance with a court decree or order. এটা হয়েছে, আগেও হয়েছে, লাইক বালা সাহেব ঠাকরের কেসে। আর কিছু কিছু এক্সেপশনাল কেসেস থাকে, যেরকম আনসাউন্ড মাইন্ড, কারোর যদি মস্তিষ্ক ঠিক না থাকে, হি ইজ lunatic, insane, he or she is lunatic or insane, then maybe election commission তাকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে। বালা সাহেব ঠাকরের কেসে হয়েছিল, বালা সাহেব ঠাকরে ওয়াজ asked to stay away from electoral process for the 6 years, for 6 years, ঠিক আছে। সো এটা কেন হয়েছিল, কী হয়েছিল, কোনো কেস তখন ছিল বম্বেতে, কিছু তখন বম্বে ছিল, মুম্বাই। সো সেখানে কিছু 90s-এ, আর্লি 90s-এ কিছু প্রবলেমস হয়েছিল, অ্যান্ড বালা সাহেব ঠাকরেকে ইয়ে করা হয়েছিল, মানে আটকানো হয়েছিল 6 বছরের জন্য ইলেকটোরাল প্রসেসে পার্টিসিপেট করার জন্য। তো ভোট দেবেই যে সেটা গ্যারেন্টিড নয়, বাট ইট ইজ আ কনস্টিটিউশনাল রাইট বাট নট আ ফান্ডামেন্টাল রাইট। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হুইচ পিপল মাস্ট আন্ডারস্ট্যান্ড। এবার যেহেতু ফার্স্ট পয়েন্টটা হচ্ছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, সিটিজেন না হলে ভোট দিতে পারবে না। সো হু ইজ এ সিটিজেন? দেখো, ভারতের যে নাগরিকত্ব আইন, দ্যাট ইজ আ সিটিজেনশিপ অ্যাক্ট দ্যাট ওয়াজ পাসড ইন দ্য 1955 by the Parliament of India during the time of Prime Minister জওয়াহরলাল নেহরু। ঠিক আছে, তারপরে দীর্ঘ 30 বছর তাতে কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। দেন there was a situation in Assam, অসমে একটা অহমিয়া যারা, মানে এখন তাদের প্রতিনিধি হিমন্ত বিশ্ব শর্মা এক সময় he was a student leader and he was from the Cotton College, গুয়াহাটি। এবার কটন কলেজ বললাম, তো কটন কলেজ নয়, ওটা অ্যাকচুয়ালি কটন কলেজ। যাই হোক, ওটা একটা খুব ফেমাস কলেজ গুয়াহাটিতে। পিপল হু নো গুয়াহাটি, দে নো what is Cotton College, and now it's an autonomous institution, deemed university। ঠিক আছে, মানে কলকাতার প্রেসিডেন্সি এরকম আছে, দিল্লির সেন্ট স্টিফেন্স আছে, এরকম ধরনের কিছু কিছু রেপুটেড কলেজেস আছে, তাদের মধ্যে মানে সেরকমই একটা কলেজ কটন কলেজে হিমন্ত বিশ্ব শর্মা সেখানে উনি পড়াশোনা করতেন। তখন তো হি ওয়াজ এ স্টুডেন্ট লিডার, অ্যান্ড সর্বানন্দ সোনোওয়াল, দেন আরও লিডাররা ছিল, পরেশ বড়ুয়া obvious, okay, of course he became a terrorist leader, উলফা একটা মিলিটেন্ট অর্গানাইজেশন খোলে, প্রফুল্ল মহন্ত, তো এরা সব ছিল। ঠিক আছে, তখন একটা আন্দোলন হয়েছিল আসামে, অ্যান্ড দেন রাজীব গান্ধী signed a tripartite agreement with the government of Assam and the indigenous people of Assam represented by ASU and all Assam Students Union, বা যে ওদের একটা অর্গানাইজেশন ছিল ইন্ডিজিনিয়াস পিপলদের আসামের। ঠিক আছে, তাদের সঙ্গে একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করেছিল রাজীব গান্ধী, এবং সেই প্রথমবার 1985 সালে নাগরিকত্ব আইনকে পরিবর্তন করা হয়। সেখানে কী হয়েছিল যে কিছু চেঞ্জেস আনা হয়েছিল, কেননা তার আগে কী হয়, জেনারেলি ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে
নাগরিকত্ব যে হয় সিটিজেনশিপের দুটো মানে অপোজিং ভিউজ আছে, ঠিক আছে? যেরকম রাইটিস্ট অ্যান্ড লেফটিস্ট হয়, রাইট পলিটিক্স অ্যান্ড লেফট পলিটিক্স, leftist politics, rightist politics, যেরকম হয় two ends of the spectrum, and in between you have centrists. Like ভারতবর্ষে সেরকম কোনো রাইটিস্ট পার্টি নেই, অ্যাকচুয়ালি এভরিথিং ইজ সেন্ট্রিস্ট more or less, and there are some left parties, extreme left parties, but then there is no rightist party as such. Even BJP, I don't consider it to be a rightist party totally. It's a centrist party, or it's little right of the center, and Congress left of the center খানিকটা. So Congress BJP দুজনেই centristy party primarily, but then Congress is little left of the center and BJP is little with a slight tilt towards the right. কেননা বিজেপির একটা যে স্ট্রেন আছে, ডিএনএ স্ট্রেন আছে, লাইক আস, পিপল লাইক আস হু আর স্ট্রং রাইটিস্ট। আমি তো নিজেকে ফার রাইটিস্ট বলে মনে করি। যদি আমি কোনো দিন মানে হই তাহলে মেবি আই উইল স্টার্ট আ ফার রাইটিস্ট পার্টি ইন ইন্ডিয়া, মেবি, আই ডোন্ট নো। বাট দেন ওকে, সো এটা যেটা আছে, রাজীব গান্ধী তখন একটা পরিবর্তন এনেছিল, অ্যামেন্ডমেন্ট করে একটা আসাম অ্যাকর্ড সাইন করে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইন দ্য সিটিজেনশিপ অ্যাক্ট। তাতে কী হয়েছিল, মূলত ওখানে ইনফিল্ট্রেটার্স, বাংলাদেশি ইমিগ্রেন্টস, তারপরে বাংলাদেশি ওখানে দু রকমের আছে আসামে। একটা যেটা বং আলি বলে ওরা, মানে বাংলাদেশিজ হু আর আলি, মানে লাইক মুসলিম মাইগ্রেন্টস who were brought by the British primarily. Traditionally they had been brought in by the British to work in the tea gardens and as masons or some laborers, ঠিক আছে? ওরা এসে ওখানে থেকে যায়, তাতে ডেমোগ্রাফিকে ডিস্টার্ব করে দেয়। আর তারপরে যে আসামে অনেক জাতি আছে, বড়ো ইত্যাদি, তাদের মেয়েদেরকে অত্যাচার করা, করা, মানে অনেক কিছু প্রবলেম করছিল ওরা, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছিলো। অ্যান্ড দের আর সাম বেঙ্গলি মাইগ্রেন্টস ফ্রম বাংলাদেশ, শিলচর ইত্যাদি যেগুলো আছে, শিলচর উপত্যকা, ওদিকে সিলেট থেকে পালিয়ে এসে ওইদিকে শিলচরে অনেকে গেছিলো। সো ওখানেও ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছিলো। অ্যান্ড অসমিয়া যারা ইন্ডিজিনিয়াস পিপল, তারা ফিল করছিল যে ভাই, তারা হিট ফিল করছিল, কেননা অল অফ এ সাডেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায় না, দেন কালচার স্টার্টস চেঞ্জিং অ্যান্ড হচ্ছে, ঠিক আছে? তো ওরা বললো যে ভাই, আমাদের সংস্কৃতিটাকে বজায় রাখতে হবে, প্রিজার্ভ করতে হবে। সো দে ফট ফর ইট। অ্যান্ড তারপরে ওই প্রত্যেকে যে প্রবলেমসগুলো অ্যারাইজ করছিল সেইগুলোকে মিটিগেট করার জন্যে কিছু চেঞ্জেস আনা হয়েছিল। যেমন ৭১-এর আগে যে বাংলাদেশি মাইগ্রেন্টসরা এসেছিল তাদেরকে গ্রান্টিং সিটিজেনশিপ, ঠিক আছে? এবং গভর্নমেন্ট অলসো agreed to identify all migrants that arrived afterwards, remove their names from electoral rolls and expel them from the country also. Like Rajiv Gandhi had agreed to this. রাজীব গান্ধী যখন এগ্রি করেছিল তখন কিন্তু মমতা ব্যানার্জি, সেই রাজীব গান্ধীর কংগ্রেসেই মমতা ব্যানার্জি একজন সাংসদ ছিল। সে প্রথমবার জিতে গেছিল ভাই, গ্রেট অ্যাচিভমেন্ট ফর এ ইয়ং লেডি। সি ডিফিটেড a stalwart communist leader from যাদবপুর থেকে। সে ঠিক আছে, ইন্দিরা গান্ধী মারা গেছিলো, সিম্প্যাথি ভোটেই জিতেছিল, কিন্তু জিতেছিল তো যে একটা তখন বাচ্চা মেয়ে ছিল মমতা। তো মমতা বাচ্চা মেয়ে মানে ঠিক আছে, ইটস ওকে, মানে শি ওয়াজ ইয়াং ইন দোজ ডেজ, 1984 probably she was, I don't know, as per the official records probably she was just 30 or 29-30, 29-30 বছর বয়সে একটা রকম হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে একটা মেয়ে এসে জিতছে লোকসভা ইলেকশন ওই সিপিএমের দাপটের মধ্যে। তো দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আই থিঙ্ক উই শুড গিভ হার দ্য ক্রেডিট ফর দ্যাট। অ্যান্ড দেখো, আমার রাজনৈতিক শত্রু হতে পারে, বাট দ্যাটস ওকে। আমার রাজনৈতিক বিপরীত বিচারধারার হতে পারে, বাট দেন শি হ্যাজ সাম অ্যাচিভমেন্টস ডেফিনেটলি। সো লেট মি নট ডিসক্রেডিট হার। তো তাকে সেইটুকু ক্রেডিট যেটা তার প্রাপ্য সেটা তো দিতে হবে। আর নিজের শত্রুকেও সম্মান করা উচিত, ঠিক আছে? রাম ও রাবণকে মারতে গিয়ে কিন্তু যুদ্ধ হয়েছিল, বাট ঠিক আছে, শ্রীরাম ও রাবণকে রেসপেক্ট দেয়নি তা না,
ইটস ওকে। সো কী হয়েছে তারপরে, এটা একটা 85-এ অ্যামেন্ডমেন্ট হয়েছিল। দ্যাট ওয়াজ আ টেকটনিক শিফট, কেননা দুটো যে চিন্তাভাবনা থাকে ইয়ে নিয়ে, মানে আমাদের সিটিজেনশিপ নিয়ে, একটাকে বলে হচ্ছে জাস্ট সলি আর একটাকে বলে জাস্ট স্যাঙ্গুইনিস। জাস্ট সলিটা কি, রাইট অফ ল্যান্ড। আমি গেলাম একটা জায়গায় বসে পড়লাম, সেখানে সেই জমিতে হেগে দিলাম, তারপরে সেখানে হাগা হয়ে গেলে সেখানে চাষবাস করে সেখানে থাকতে লাগলাম, সেই হাগাটাই সেখানে সার হয়ে গেল, আর আমি ওখানে থেকে কিছু অ্যাডার করতে লাগলাম, সেখানে একটা ঘর বাড়ি বানিয়ে থেকে গেলাম, তো সেই জমিটা আমার হয়ে গেল, সেটা আমি সেখানকার নাগরিক হয়ে গেলাম। দিস ইজ হোয়াট দ্য ওকস, মানে লেফটিস্ট, লিব্রান্ডুস, ওকস, ফেমিনিস্ট, এরা এটাকেই বিশ্বাস করে, ঠিক আছে, সারা বিশ্বতে। মানে ইটস নট লাইক ইন ইন্ডিয়া অনলি, বাট ইটস দ্য সেম থিং ইন ফ্রান্স অর ইন ইউকে বা ইউএসএতে অত লেফটিস্ট নেই, বা লেফটিস্টরা অতটা গুরুত্ব পায় না ইউএসএতে, বাট দেন দের আর ওকস, ডেফিনেটলি ওকরা আছে। ওকরা এটাতেই বিশ্বাস করে যে আমি হেঁটে হেঁটে গেলাম একটা জায়গায়, সেখানে হেগে দিলাম, হেগে দিয়ে সেখানে আমি চাষবাস করে সেখানে থেকে গেলাম, হয়ে গেল সেটা আমার জমি, আমি সেখানকার নাগরিক বলে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ জাস্ট সলি। বাট দেন earlier, when in 1955 the law was passed, the Citizenship Act was passed, that was the accepted belief system, because Nehru was supposedly, he was a leftist and he was also a Librandu and a woke. He was, I think, he is an ideal woke, ঠিক আছে। যে বলে যে I am Hindu by the accident of my birth, that itself is wokeism. So he was the first woke prime minister, I think, of India, and that's why he was a woke. So he thought that कोई भी आ जाएगा, किधर भी बैठ जाएगा, वहाँ हक देगा, हगने के बाद में वहाँ पे वो अपना घर बना के रह जाएगा, तो उसकी ज़मीन हो गई और वो उधर, मतलब कि वो उस जगह का नागरिक हो गया। So that was the concept. But then when there was a very strong movement from the Assamese people, the indigenous people, Rajiv Gandhi had to bow down, and he had to accept this tectonic shift in the concept of citizenship, and slowly the guideline or the guiding force, the guiding essence behind citizenship, it started shifting from just soli to just sanguinis. Just sanguinis ki hoy, just sanguinis hocche mane blood line, mane like my father was a citizen of India, my father is a santan of Bharat Mata, my grandfather is a santan of Bharat Mata, my great grandfather, and to my eldest ancestor like ऋषि विश्वामित्र, आमी विश्वामित्र गोत्र लोग, ठीक है। सो मैं विश्वामित्र गोत्र का व्यक्ति हूँ, तो ऋषि विश्वामित्र ही मेरे पूर्वज थे। और আমি তো বলি যে আমি এই যুগের ঋষি বিশ্বামিত্র। তো আর কেউ এটাকে চ্যালেঞ্জ করবে, তো আমি হচ্ছে এই যুগের ঋষি বিশ্বামিত্র। কেউ যদি এটাকে চ্যালেঞ্জ করে, মেরে মাথা ফাটিয়ে দেবো, তার খুলিতে মেশিন দিয়ে গুলি ফুটিয়ে দিয়ে তার দিমাগ মক্খান করে দেবো পুরো, ঠিক আছে। তো এবার হচ্ছে গিয়ে আমার মধ্যে ঋষি বিশ্বামিত্রের ডিএনএ আছে, তো সেই জন্যে আমি সিটিজেন। দ্যাট ইজ থ্রু জেনারেশনস দেয়ার হ্যাজ বিন আ ট্র্যাডিশন, একটা সংস্কৃতি আছে, একটা ট্র্যাডিশন আছে, একটা লেগেসি আছে। সো তাই জন্যে আমি কি হচ্ছে, আমি হচ্ছে গিয়ে আমি হচ্ছি সিটিজেন, বিকজ মাই অ্যানসেস্টার্স থ্রু জেনারেশনস দে হ্যাভ বিন আ সিটিজেন অফ भारत, भारत भूमिर हमरा नागरिक, ठीक है। कोई भी आ गया बहन चो तुम्हारी ज़मीन पे कब्ज़ा करके बैठ गया, लौड़ा का बाल, वो तुम्हारा, वो कैसे नागरिक हो सकता है, उसकी माँ का बुढ़, ठीक है। এবার কি হচ্ছে যে দেখো, এবার আমি আরেকটা কথা বলছি, এটা বিশেষ গুরুত্ব দিয়ে শোনো। এই যে সিএ হয়েছিল 2019-এ, কেন এটাকে অ্যাকসেপ্ট করা হলো যে যারা পূর্ব পাকিস্তান থেকে বা পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে যারা আসছে হিন্দু, তারা কেন ভারতের নাগরিক হবে? প্রথম কথা, তাদের উপরে রিলিজিয়াস পারসিকিউশন হচ্ছে। সেকেন্ড থিং ইজ এই জাস্ট স্যাঙ্গুইনিসের জন্যেই।
জাস্ট স্যাঙ্গুইনিসের জন্যেই, কেননা তারা যারা আছে তারা হিন্দু যদি হয়ে থাকে সনাতনী, তাহলে তাদের ব্লাড লাইনটাও সেই ঋষি মুনি বা আগেকার যারা হিন্দু ছিল, মানে হাজার হাজার বছর থেকে যে হিন্দুরা ছিল অখণ্ড ভারতে, তাদেরই ব্লাড লাইন হচ্ছে এরা। তাই জন্যে তারা দে আর ওয়েলকাম অ্যান্ড দে আর অ্যালাউড টু স্টে। অ্যান্ড তারা এতদিন রিফিউজি হয়ে থাকছিল, বাট দেন মোদি গভর্নমেন্ট দে গেভ মানে দে অনার্ড দেম, যে ভাই কতদিন এরকম রিফিউজি হয়ে মাথা হেঁট করে একটা অপমান সহ্য করে থাকবে। সো we are giving you an opportunity that you become the citizens, rightful citizens, because of just sanguinis. কেননা তোমরাও আমাদের সেম ব্লাড লাইন বা সেম লেগেসিরই লোক, ঠিক আছে। যখন তোমরা মানে হিন্দু সংস্কৃতিটাকে ধরে রেখেছো, সো ইউ হ্যাভ নট ডিসকার্ডেড ইয়োর লিনিয়েজ, ইউ হ্যাভ নট আন্ডারমাইন্ড ইয়োর লিনিয়েজ অ্যান্ড ইয়োর heritage, then you are one of us, so you are welcome and you take citizenship and stay with respect, with your heads held high. তোমরা কেন অপমানিত হয়ে থাকবে? এটা তো উপকার করেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা এতে উপকৃত হয়েছে তারা মোদি সরকারের সমর্থনে কিছু লোক আসছে না, উল্টে বিরোধিতা করছে। তো এরকম যারা শুয়োরের বাচ্চা আছে, যারা বাংলাদেশ থেকে পঁদে লাথি খেয়ে এসছে, এখানে রাজাকারদের তাড়া খেয়ে এসছে, আবার এখানে এসে যেহেতু তাদেরকেও হিন্দু নাম হওয়ার জন্য তাদেরকে কনসিডার করা হচ্ছে জাস্ট স্যাঙ্গুইনিসের মধ্যে এনে সেখানে সিএ করে তাদেরকে তাদের বংশের আরও লোকেদের, তাদের গোষ্ঠী, তাদের ব্রাদারহুড, তাদের যারা ভাই বন্ধু, তাদের জন্য এত সম্মান মোদি গভর্নমেন্ট দিচ্ছে, যখন সেটাকে তারা কিছু শুয়োরের বাচ্চা যাদবপুরের, তারা যাদবপুর কসবা ইত্যাদির বামপন্থী পঁদে লাথি খাওয়া মাল বাংলাদেশ থেকে তারা এসে বিরোধিতা করছে সেটা। আর আমি বলবো যারা উদ্বাস্তু নেতা আছে, যারা আমাদের ভাই আছে, যারা উদ্বাস্তু পরিবার থেকে করে মানে আসে, যারা আমার অনেক বন্ধু আছে যারা হয়তো তারা উদ্বাস্তু পরিবার বলে, বা তারা একটা সময় পূর্ব পাকিস্তান যেটা ছিল সেখান থেকে তাদের ফ্যামিলি চলে এসছে। আমি তোমাদেরকে বলছি, এই সব শুয়োরের বাচ্চা যারা সিএ এর বিরোধিতা করছে, তারা তো তোমাদের দে আর ডিট্রিমেন্টাল ফর ইউ। আমি নাম নিয়ে কারুর বলছি না, কিন্তু আমি বলছি আমার যারা বাঙাল যাদেরকে বলা হয়, ঠিক আছে, বাঙাল বন্ধুদের আমি বলছি যে তোমরা এই সব তোমাদের গোষ্ঠী বা তোমাদের কী বলবো, গোষ্ঠী বলা যাবে না, তোমাদের সঙ্গে তো ওদের কোনো মিল নেই। আমি তো তোমাদের চিনি, আমি তোমাদের জানি, তোমরা তো সমর্থনে আছো, কিন্তু যারা সমর্থনে নেই সেই সব গোষ্ঠীদের লাথি মেরে তাড়াও, তাদের বাড়িতে বিয়ে শাদি করিও না। বামপন্থী যারা আঁতেল মার্কা কাজকর্ম করছে, আমি বলছি আমার বাঙাল বন্ধুদের যে যারা মানে হয়তো তোমরা হয়তো একই গ্রাম দেখা যাবে ওখানে বাংলাদেশে, ঠিক আছে, মানে পূর্ব পাকিস্তান। এখন তো আর ওটা তোমাদের দেশ নেই, এখন তোমাদের দেশ ভারত, তোমাদের অনেকের জন্ম ভারতে হয়েছে। সো বিফোর 1987 জন্ম হয়েছে, তো ইররেসপেক্টিভ অফ হোয়াট এভার ইউ আর এ সিটিজেন অফ ইন্ডিয়া, সেটা নিয়ে তো তোমাদের সিএ ওইসবেরও কোনো দরকার নেই, ঠিক আছে। বাট আমি একটা কথা বলছি যে যারা ধরো ওখান থেকে আছে, যাদের অরিজিন ওখানে, এখানে এসে সিপিএম পার্টি করে, আর সিপিএম করুক, তৃণমূল করুক, যে পার্টি করুক, ঠিক আছে, যদি তারা বিরোধিতা করছে সিএ এর, তার মানে ওরা নিজেদের পায়ে তো কুড়ুল মারছে। দ্বিতীয়, তোমরা যে সুবিধাগুলো যেগুলো করে দিচ্ছে মোদি সরকার, সেগুলোকে ভেস্তে দিতে চাইছে। এরম লোকেদের লাথি মেরে তাড়াও নিজেদের সমাজ থেকে কোনো তাদের বাড়িতে তাদের বাড়ির মেয়েদেরকে বিয়ে করো না, তাদের বাড়িতে মানে মেয়ের বিয়েও দিও না, ঠিক আছে। ওই সব ছ্যাঁচড়া, আর এরা ম্যাক্সিমাম ছ্যাঁচড়া হয় বামপন্থী, তো জানো কীরকম এদের কোনো ঠিক ঠিকানা আছে। এরা ভাই বোনের ওপরে চড়ে, বোন ভাইয়ের ওপরে চড়ে, ঠিক আছে। তো এদের কিছু নেই, সালা এরা বেকার আছে, ঠিক আছে। বামপন্থীদের হাঁটাও, তাই জন্য বলছি, ঠিক আছে। আর তারপরে আমি আসছি যে নেক্সট অ্যামেন্ডমেন্ট কখন হলো। নেক্সট অ্যামেন্ডমেন্ট 1992-তে হলো। দেখো একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, সিটিজেনশিপ আইনে 2019-এর আগে একাধিকবার পরিবর্তন হয়েছে, ঠিক আছে। টোটাল 6খানা পরিবর্তন প্রথম
পাস করেছে নেহেরু, তারপরে রাজীব গান্ধী প্রথম অ্যামেন্ড করেছে 55-এ 30 বছর পরে, তারপরে 92-তে যখন নরসিমহা রাও গভর্নমেন্ট, তখনও কংগ্রেসের সরকার ছিল, তখন করেছিল। তখন কিছু অতটা ইয়ে নয়, কিন্তু একটা জিনিস সেখানে হয়েছিল যে এরম কিছু কিছু সিনারিও হয় যেখানে কেউ ভারতবর্ষের বাইরে জন্ম হয়েছে তার, ঠিক আছে, কিন্তু তার বাবা বা মা কেউ মানে ইয়ে ছিল ভারতীয়, ঠিক আছে। কেন এর আগে যে 85-এ যে হয়েছিল রাজীব গান্ধীর সময়, সেখানেও একটা ছিল যে মানে একটা আউটসাইড ইন্ডিয়া বর্ন হয়ে থাকলে বা আগে থেকে যেটা ছিল যে ওটা মানে সিটিজেনশিপ বাই ডিসেন্টের কথা হয়ে যায়, ভারতের বাইরে তার জন্ম হয়েছে, কিন্তু যেহেতু তার বাবা ছিল ভারতীয়, তাই জন্যে তাকে ভারতীয় নাগরিক বলে গণ্য করা হবে। কিন্তু সেটাকে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন ছিল, অনেকে বলল, কংগ্রেস বলল জেন্ডার ডিসক্রিমিনেশন। কেন, কংগ্রেস তো বরাবরই ফেমিনিস্ট, তো এই ফেমিনিস্টরা চিৎকার চেঁচামেচি করে ওটাকে চাপ দিল নরসিমহা রাওয়ের ওপরে, ওটা করলো যে বাবা বা মা যে কোনো একজন হলে হবে, ঠিক আছে, বাবা হতে হবে তা নয়। এটা একটা মাইনার ছিল। তারপরে 2003 সালে বাজপেয়ীজির গভর্নমেন্ট, তখন বিজেপি গভর্নমেন্ট, বাজপেয়ীজির গভর্নমেন্ট, তখন একটা হলো যে সিটিজেনশিপ অ্যাক্টকে পরিবর্তন করা হলো। তাতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল যে ইললিগাল ইমিগ্রেন্ট যে কে, সেটা ইললিগাল ইমিগ্রেন্ট চিহ্নিত করে তাকে একটা জেল করার বা ডিপোর্টেশন করার একটা প্রভিশন রাখা হলো, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, যে ইললিগাল মাইগ্রেন্ট যারা, তাদেরকে ইনএলিজিবল ঘোষিত করা হলো, যে তারা ন্যাচুরালাইজেশন বা অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রেশন করে ভারতীয় নাগরিক হতে চাইলে তারা হতে পারবে না, দোজ হু আর ইললিগাল ইমিগ্রেন্টস। এটা একটা প্রভিশন আনা হলো। এবার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশ থেকে জিহাদিরা পালিয়ে এসে কী করছে, এখানে পকাপক চুদে, ঠিক আছে, সে বাচ্চা পয়দা করলো, রোহিঙ্গিয়া ফোহিঙ্গিয়া যেগুলো বা ইললিগাল ইমিগ্রেন্ট আছে যারা এমনি ইনফিল্ট্রেট করেছে, তারা এসে এখানে বাচ্চা পয়দা করলো, তো বাচ্চা ভারতের সিটিজেন হয়ে যাবে, এটা আগে হতো, কিন্তু এটাকে ইয়ে করে দিল, disallowing citizenship by birth for children born in India if either parent is an illegal immigrant. এটা এখন রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প ইউএসএতে করেছে, কারণ ইউএসএ ফেসেস দ্য সেম প্রবলেম, পার্টিকুলারলি ইন দ্য স্টেটস অফ টেক্সাস অ্যান্ড নিউ মেক্সিকো। এবার কী হয়েছে, আমি যখন ওখানে কিছুদিন আমি মেক্সিকো নয়, মানে আমি অ্যাকচুয়ালি টেক্সাসে ছিলাম, অস্টিন বলে একটা জায়গা আছে, ওখানেতে কিছু টেক্সাসে এই প্রবলেমটা আছে, কিছু আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেরকম বাংলাদেশি ইনফিল্ট্রেটার্স আছে, ওখানে মেক্সিকান ইনফিল্ট্রেটার্স থাকে, কস্টারিকানস, আর তারপরে কিছু আরও অন্য অন্য দেশ থেকে, মানে ক্যারিবিয়ান ওখান থেকে আসে, পানামা ওই সাউথ আমেরিকান কান্ট্রিজগুলো থেকে চলে আসে ইউএসএতে ইনফিল্ট্রেট করে, ঠিক আছে। মোস্টলি মেক্সিকানসরা করে, কস্টারিকানসরা করে, পোর্তো এসব ধরনের কিছু কিছু জায়গা আছে, সেখান থেকে চলে আসে বেড়া ছোটো ছোটো নৌকোতে করে। আর ওখানেও যেরকম আমাদের এখানে সুন্দরবন আছে, ওখানেও মিসিসিপি ওই দিকটাতে কিছু ম্যানগ্রোভস আছে, ইয়ে আছে, ওখান থেকেও হয় ইনফিল্ট্রেশন, অনেক সময় ড্রাগস ইয়ে করে। কিউবা এক সময় ড্রাগস ইয়ে করতো, ইউএসএতে এক্সপোর্ট করতো, মানে থ্রু ডার্ক চ্যানেলস, ঠিক আছে, ওদের ডার্ক নেটওয়ার্ক ছিল মাফিয়াদের। সো এখানে এবার কী হয়ে যাচ্ছে যে এই জিনিসটাকে বন্ধ করা হলো, তখন যে বাইরে থেকে এসে বাবা বা মা এখানে ইন্ডিয়াতে এসে চু দিয়ে এখানে সালা বাচ্চা পয়দা করবে, সালা কোনো মহিলা ওখান থেকে আসবে, এখানে এসে এখানে পেট করাবে, তারপরে বলবে বাচ্চাটা তো ইন্ডিয়ান সিটিজেন, এসব চলবে না। এটা বাজপেয়ীজির সময় করা হয়েছিল, দ্যাটস এ সিকিউরিটি মেজার, কেননা এরমভাবে তো তাহলে কিড়ামকড়া যে এসে আমাদের দেশে ঢুকে যাবে, রাইট। সো দিস ওয়াজ আ ওয়েলকাম স্টেপ অ্যান্ড ভেরি ওয়েল থট আউট, ভেরি কী বলবো যে very well thought out and futuristic step implemented
by the Vajpayee government, keeping in mind the future security needs and the disproportionate demographic changes, demographic implications যেটা হতে পারে সেটা কে নজরে রেখে সেটাকে মাথায় রেখে এটা করা হয়েছিল। দেন আরেকটা জিনিস যে ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া বলে একটা জিনিস হয়, ওসিআই বলা হয়, যাদের ওসিআই কার্ড থাকে, লাইক ইউ আর অ্যান ইন্ডিয়ান সিটিজেন বাট ইউ স্টে ফর এ লং ডিউরেশন, মেবি পারমানেন্ট রেসিডেন্সি আছে ইউকেতে, অস্ট্রেলিয়াতে বা সাম হাঙ্গেরি, মেবি সুইডেন, যেখানে খুশি থাকছে কেউ, কী বলে সুইজারল্যান্ডে থাকছে কেউ, ইউএসএতে থাকছে, কোথাও থাকছে, ঠিক আছে। সো তাদেরকে ওসিআই মানে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বলে চিহ্নিত করা, তাদের একটা নোশন, একটা জিনিস ইন্ট্রোডিউস করা হলো। মানে দে আর পারমানেন্ট সিটিজেন অর দে আর ইভেন সিটিজেন্স অফ আদার কান্ট্রি, কিন্তু তারা যেহেতু ভারতীয় মূলের, যেরকম মরিশাস, ফিজি, এগুলোতে তো ভারতীয় মূলের লোক প্রধানমন্ত্রী হয়ে যায়, ঠিক আছে। সো ইভেন মানে ক্যারিবিয়ানেও মানে আছে, যেখানে যে ওয়েস্ট ইন্ডিজের টিম আসতো তাতে কত, কেনিয়াতে আছে, কেনিয়াতে প্রচুর গুজরাটি আছে ওরা, অ্যান্ড দ্য গুজরাটিজ দে হ্যাভ বিন গোয়িং টু কেনিয়া সিন্স এজেস, মানে মেবি 400-500 ইয়ার্স আগে থেকে ওরা ব্যবসা করতে ওখানে যেত। ওদিক থেকে গুজরাট কোস্ট থেকে দ্য আদার সাইড অফ দ্য সিন্ধু সাগর, মানে ওই সাইডে, মানে যেটাকে সেকুলাররা अरेबियन सी বলে, ওটাকে আমি সিন্ধু সাগর বলি। তো আদার সাইড অফ দ্য সিন্ধু সাগর ইউ হ্যাভ দিস আফ্রিকান কন্টিনেন্টে চলে যেত, কেনিয়া ফিনিয়াতে যেত গুজরাটিরা। আর আরেকটা, ঠিক আছে ছেড়ে দাও, ওটা পরে বলবো আমি অন্য কোনো ভিডিওতে। ইটস ওকে, দ্যাট ইজ রিলেটেড টু সাবুদানা। সাবুদানা একটা, সাবু খায়, বাঙালিরাও খায়, কিছু আঁতেল মার্কা আছে, আমার একদম ভাল লাগে না। সাবু ফাবু আবার কি, সালা কানের গোড়া এক চড় মার বাঞ্চত, তো সাবু খায় কেউ, হ্যাঁ ওরা, ঠিক আছে। এবার সাবুদানা খায় অনেকে, সাবুদানা ইজ অ্যাকচুয়ালি নট অ্যান ইন্ডিয়ান ফুড। এটাকে 1940-এর দশকে একজন গুজরাটি ভাই আর একজন তামিল ইঞ্জিনিয়ার, এরা মিলে আফ্রিকা থেকে এনেছিল, ঠিক আছে। তারপরে তখন একটা ফেমিন হয়েছিল, তো মহারাষ্ট্রতে ফ্যামিন হওয়ার জন্য এই সাবুটাকে ওরা একটা মানে ওটাকে পচিয়ে বানানো হয়, ঠিক আছে, গোল গোল। ওইটা সালা খেত লোকে, কেননা তারা মানে চাল আর গম এগুলো পাচ্ছিল না, বাজরা ফাজরাও পাচ্ছিল না, তো ওইটাকে সাবুটাকে খাচ্ছিল, সেইটাকে হয়ে গেছে সাবুদানা খিচড়ি, ও লান্দ ফান্দ, এগুলো ইন্ডিয়ান খাবারই নয় ভাই ইঞ্চত, ঠিক আছে। जाओ गए चेक करे नाओ, और जिसको लगता है कि मैं झूठ बोल रहा हूँ वो उसके कान के नीचे बजाऊंगा मैं, वो जाके चेक करो। इसकी जो हकीकत है साबूदाना वो भारतीय फूड है ही नहीं। इसको तो 1940 के दशक में तब वर्ल्ड वार भी चल रहा था, द्वितीय विश्व युद्ध चल रहा था, और उस समय खाने पीने के वांदे थे, तो उधर कुछ लोगों ने इसको एक बिजनेस आइडिया भी बनाया, ठीक है, दैट्स अनदर थिंग, एंटरप्रेन्योरशिप, आई अप्रिशिएट दैट, बट देन इट्स नॉट एन इंडियन फूड, और मुझे अच्छा नहीं लगता, इसलिए मुझे डोंट टेल कि साबूदाना खाओ और ये सब लौड़ा लहसुन, भाग मादर चौक, मुझे अच्छा नहीं लगता है ये सब, ठीक है। तो अभी क्या है ना, दैट्स व्हाट इट इज़। सो ओसीआई हैं बहुत, विदेशों में घूमते हो तो ओवरसीज सिटीजन ऑफ इंडिया ओसीआई कार्ड्स, इवन मे बी सम ऑफ माई रिलेटिव्स who have migrated to other countries, and maybe they even hold citizenship of some other countries in some other continents outside Asia. So some of them do hold this OCI card. So ये है। देन उसके बाद में क्या हुआ कि 2005 में तब मनमोहन सिंह की सरकार थी, मनमोहन सिंह की पहली सरकार, कांग्रेस आ चुकी थी पावर में। वाजपेयी जी कुछ कारणों से मतलब गलतियाँ हुई भाजपा से, उसमें भाजपा बहुत ज़्यादा सेकुलर हो गई थी, तो क्या हुआ कि वाजपेयी जी हार गए थे। तो वाजपेयी जी হেরে গেছিলেন, আর বিরাট মানে এটা তখন এরা ইয়ে চলছিল, মানে আসলে গ্রাউন্ড লেভেলে কিছু মানে যারা কোর হিন্দু সংগঠন আছে তারা তাদের সঙ্গে একটা বিজেপির
এ হয়ে যাচ্ছিলো, মানে বিশ্ব হিন্দু পরিষদ অ্যান্ড আরএসএস, ইভেন আরএসএস ডিড নট হেল্প টু মাচ, তার মোটিভেশন ছিল না 2004-এ, সো বিকজ বিজেপি ওয়াজ বিকামিং সেকুলার, দ্যাট ওয়াজ দ্য পারসেপশন অ্যামাং many of the organizations within the Sangha Parivar. So maybe election হেরে যেতে হয়েছিল বাজপেয়ীজিকে, and that was very unfortunate for India because of that break, ওই যে বিরতি লেগেছিল তখন বাজপেয়ীজির, তাহলে না হলে আমাদের দেশ আরও এগিয়ে হয়ে যেত। ঠিক আছে, এখন maybe we could have been almost very close to China, or maybe at least not, মানে চায়না অনেক এগিয়ে গেছে, that I have to accept। ঠিক আছে, $20 trillion, $21 trillion এর ইকোনমি, ইট ইজ নট আ জোক ম্যান। সো আর আমাদের পপুলেশন এখন চায়নার থেকে বেশি। সো কী হচ্ছে যে, কিন্তু স্টিল আই থিঙ্ক দ্যাট এই যে 10 বছরই যে মনমোহন সিংয়ের সরকার ছিল, ইউপিএ 1 ইউপিএ 2, একেবারে 10 বছরে সারা দেশটাকে 50 বছর পেছনে ঠেলে দিয়েছিল ওরা। ঠিক আছে, আর ইউপিএ 2 তো একেবারে এলোক অ্যাট দ্য স্টক মার্কেটস, মানে যখন 2008-এ ক্র্যাশ হয়েছিল, লাইক লেমন ব্রাদার্স অ্যান্ড দ্যাট সাবপ্রাইম ক্রাইসিস অফ 2008, তারপরে মার্কেটটা বটম আউট করতে ইট টুক 13 months, মানে it started market peaked on the 19th of January, if I remember correctly, 19th of January 2008, and then it fell and bottomed out in sometime in March 2009. So it took a lot of time, মানে এক বছর ধরে পড়েছে। তারপরে যে লাইফ টাইম হাই ছিল নিফটির, মানে এনএসই নিফটি বা বিএসসি সেন্সেক্সেরও বলতে পারো, সো সেটাকে আবার রিগেন করতে ইট টুক অলমোস্ট 4-5 years। মানে ইফ ইউ লুক অ্যাট দ্য পিক টু পিক যদি দেখা হয়, মানে 2008-এর জানুয়ারি, আর ওদিকে গিয়ে এসেছিল 2013-এর পরে গিয়ে, মানে ইট ওয়াজ মোর দেন লাইক 5 years লেগেছিল রিগেন করতে, নেক্সট হাই বানাতে। মানে ইট ওয়াজ আ ড্রাস্টিক ফল, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মানে স্টক মার্কেট ক্র্যাশ ইন মাই লাইফ টাইম। আমি ওরকম ক্র্যাশ দেখিনি, বিকজ হর্ষদ মেহতা স্ক্যামের সময় আমি খুবই ছোটো ছিলাম, তখন স্টক মার্কেটে আমার এক্সপোজার অত ছিল না, মানে দো আই নিউ দ্য টার্মস অ্যান্ড আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই হর্ষদ মেহতা। তো মানে কি আই ডিড নট, মানে কী বলবো, মানে আমার ঘরের লোকজন বহুত মানে সিধে সাদা ছিল। ঠিক আছে, সো বাট আই লাইক দ্যাট গাই हर्षद मेहता, एंड इवन नाउ आई लाइक हिम। मैंने अरे यार कुछ करो तो साला ऐसा करो ना, पैंचो हिला दो पूरा। ठीक है, वो सही हो गलत हो बात की बात है, एंड इवन आई डोंट सब्सक्राइब टू हिज थियोरी ऑफ वो রিপ্লেসমেন্ট কস্ট থিওরি, ওটা যেটা বানিয়েছিল যাতে এসিসির শেয়ারকে 9,000 টাকায় নিয়ে গেছিলো বাঞ্চত। ঠিক আছে, আই ডোন্ট সাবস্ক্রাইব টু দ্যাট view because it's pure speculation, and things do not work in the on the ground like that। মানে reality ते ওরকম হয় না। I can say that भाई आज को ऐसी एक कंपनी खड़ी करने के लिए इतने पैसे लगेंगे, इसीलिए भैंचो इसका प्राइस इतना होना चाहिए, 200 रुपये नहीं है 10,000 रुपये होना चाहिए ये शेयर। तो देखो लाइक ITC, those companies which are established, say for example कोई भी पुरानी कंपनी ले लो, Tata Motors अभी now they have split the commercial vehicle division and the passenger car division, उसमें JLR वगैरह, that is all passenger car division। So if I say कि भाई এখন টাটা মোটরসে 400-450 টাকার রেঞ্জে আছে, আর এরম একটা কোম্পানি আজকের দিনে বানাতে গেলে এটাতে এত খরচা হবে, সো এই শেয়ারটার দাম 400 টাকা নয়, এটা 40,000 টাকা হওয়া উচিত। একটা রিপ্লেসমেন্ট কস্ট থিওরি করে দিলাম। ঠিক আছে, এটা কি হয়? এটা হয় না। will anybody believe that? No, I don't think, because গ্রাউন্ডে তো অত সেলস নেই, অত ইয়ে নেই, অত মার্কেটই নেই যে 40,000 টাকা হবে টাটা মোটরসের শেয়ার, হতে পারে না। ঠিক আছে, একটা মানে প্রাইস টু আর্নিংয়েরও একটা ব্যাপার আছে ভাই, একটা দেয়ার হ্যাজ টু বি সাম স্যানিটি। ঠিক আছে, যাই হোক, সো ওটা আমি দেখিনি। কিন্তু এই যে মানে UPA 2 ওয়াজ আ ব্লান্ডার, ইট ওয়াজ মানে কি বলবো, ওরকম বাজে টাইম
কোথায় ইন্ডিয়ান ইকোনমিতে রিসেন্ট ইয়ার্সে দেখেনি লিবারালাইজেশনের পরে, বিকজ তার আগে অফকোর্স ইট ওয়াজ ইউজুয়ালি পিপল ইউজ টু সে দ্য হিন্দু রেট অফ গ্রোথ, জওয়াহরলাল নেহরুর সময় 2.5% 3% করে জিডিপি গ্রো করতো, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ওয়াজ কনসিডার্ড অ্যাজ ওকে। মানে পিপল তখন লোকে এরম ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুনিয়া ছিল, ঠিক আছে। মানে আমার পেরেন্টসরা তখন they were in school and they were in colleges, সে মানে কলেজে অফকোর্স ইন্দিরা গান্ধী তখন চলে এসছে, আমার বাবা মারা যখন কলেজে ছিল, তো তাদের কি লাইফ টাইম হয়ে থাকবে আমি সেটা ইম্যাজিন করছি জাস্ট যে, অ্যান্ড দেয়ার ওয়াজ পেসিমিজম, অ্যান্ড সো দ্যাটস ওয়াই আই ফিল দ্যাট আজকের জেনারেশন যারা আছে না, দে আর ভেরি অপটিমিস্টিক অ্যান্ড দে আর ভেরি কালারফুল। তখনকার দিনে মানুষ অনেক পেসিমিস্টিক হতো, আর স্পেশালি these Bengalis, like তারা এই কমিউনিজমের এই সোশ্যালিজমের চক্করে না ভীষণ প্যাসিমিস্টিক টাইপের, মানে সিনিক্যাল প্যাসিমিস্টিক এই ধরনের মানে ইয়ে থাকতো। যাই হোক, ঠিক আছে, সাম আই এম ডাইগ্রেসিং অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটাই আমার খারাপ স্বভাব যে আমি বড্ড এদিক ওদিক চলে যাই। ওকে, সো এবার কী হচ্ছে, এটাতেও 2005-এও যেগুলো হয়েছিল দোজ আর কসমেটিক চেঞ্জেস, ওই ওসিআই রিলেটেড, ঠিক আছে, বিকজ অ্যাকচুয়ালি ওসিআইদের কেন ইয়ে করেছিল তার কারণ হচ্ছে যে মনমোহন সিং কেম টু পাওয়ার অন টু প্ল্যাঙ্কস। একটা ছিল যে ইনিশিয়ালি ওয়েন বাজপেয়ীজি কেম টু পাওয়ার তখন সবাই যে পারসেপশন ছিল এটা বামপন্থী মনোভাব, বামপন্থী বিচারধারা লোকেরা প্রপাগেট করেছিল যে সব কিছু আমেরিকার হাতে বিক্রি করে দিল। আর জেনারেলি ইট ওয়াজ আ পারসেপশন বিকজ বিজেপি ইকোনমিক পলিসি যেগুলো ছিল আগে, এখন অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে বিজেপির ইকোনমিক পলিসি। মানে একদিকে ঠিক আছে, বিজেপি ফেভার্স বিজনেস অ্যান্ড all those things, enablement আছে, এই আছে, অনেক কিছু আছে, বাট দেন বিজেপি ইজ অলসো ডুইং দিস পলিটিক্স অফ ডোলস। বাট আবার যদি দেখি যে তাহলে সে ওরা কিছু মোদিজি কী করবে, বিকজ এভরিবডি এলস ইজ ডুইং, সো হি হ্যাজ টু কাম টু পাওয়ার অ্যান্ড হি হ্যাজ টু রিটেন पावर, सो ही इज़ डूइंग ऑल दिस 3,000 रुपये 2,500 रुपये दे दो, महिलाओं को दे दो, ऐसा करो, रेवड़ी बांटना जिसको बोलते हैं। सो even he has to do that because everyone else is doing it, and BJP দিল্লিতে এই জন্যে কেজরিওয়াল যে রেওড়ি বাঁটতো আগে, তো সেই জন্যে বিজেপি অনেক বছর ক্ষমতা থেকে চ্যুত ছিল, ক্ষমতায় আসতে পারছিল না, ঠিক আছে। এবছর বলেছে যে না ঠিক আছে, আমরা যেগুলো কেজরিওয়ালের স্কিম ছিল সেগুলো রেখে দেবো, অ্যান্ড উই আর গোয়িং টু গিভ ইউ সামথিং additionally, will give you something মানে extra, so maybe people got attracted and মানে ঠিক আছে বিজেপিকে দিয়ে দিয়েছে। তারপরে কেজরিওয়ালও চোর, ওর সত্যেন্দ্র জৈন আর কি নাম মনীষ সিসোডিয়া वाला चोर, পুরো মানে মদের লাইসেন্স এতে অনেক ঘাপলা করেছিল। তো লোকে বলা যে ভাই अभी इतने साल हो गए, 10 साल से इनको दे रहे हैं, चलो भैंचोद इस बार इसको दे के देखते हैं, बीजेपी को दे देते। क्या है, 10 साल से ये केजरीवाल पका रहा है, साला दिमाग की दही करता है बहनचोद, इसको कर दो, बीजेपी को दे दो। और बीजेपी क्या है, हिंदू हैं, हम भी हिंदू हैं, बीजेपी को दे दो। तो बीजेपी জিতেছে এবার, ভালো মানে সিট নিয়ে জিতেছে। এখন কী হয়েছে, তো এটা পারসেপশন ছিল বাজপেয়ীজির টাইমে শুরুতে যে বিজেপি এসে গেছে। কেন তখন তো বিজেপি প্রথমবার সরকারের পাওয়ার টেস্ট করছে, মানে ইয়েতে পাওয়ারের স্বাদ পাচ্ছে, ক্ষমতার স্বাদ পাচ্ছে দিল্লিতে। মানে দিল্লিতে তো তার আগে বাজপেয়ীজির আগে কখনো বিজেপি কোনো সরকার লিড করেনি। যাই হোক, সো বাজপেয়ীজি প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী। তো তখন লোকের বামপন্থী আর এইসব লোকেদের এরা একটা গুজব রটিয়েছিল বা হাওয়া উড়িয়েছিল যে আমেরিকার তাবেদারি হবে, কিন্তু সেটা হয়নি। কেননা ওরা তো জানে না, ওরা ওপর থেকে আর আঁতেল মার্কা কনভেন্ট এডুকেটেড যে
মানে ক্রিশ্চিয়ান ডমিনেটেড এডুকেশন ইনস্টিটিউটসে যারা পড়েছে, যাদের এডুকেশন ক্রিশ্চিয়ান ডমিনেটেড এডুকেশনাল ইনস্টিটিউটস থেকে, তারা কখনোই দে ক্যানট অবজর্ভ দ্য সোল অফ ভারত মাতা। তারা কখনো ভারতের যে একটা সোল আছে, আত্মা আছে, সেটাকে কখনো তারা অনুভব করতে পারে না। ঠিক আছে, এদের প্রবলেম। এরা যতই শিক্ষিত হোক, যাই হোক, দে ক্যান নেভার ফিল দ্য এসেন্স অফ RSS, or they can never feel the essence of bunch of thoughts of Golwalkar, माधव सदाशिव गोलवालकर, মানে সেকেন্ড सरसंघ চালক অফ RSS, উনি একটা বই লিখেছিলেন পাঞ্চ অফ থটস, ওটা ইংরেজিতেই লিখেছিলেন। কিছু আঁতেল আছে, আমি তো ভাই পাঞ্চ অফ থটস ইংরেজিতেই পড়েছি, বিকজ আমি নিজে ইংলিশ মিডিয়ামে পড়েছি, কিন্তু আমি কনভেন্ট এডুকেটেড নয়, আমি কোনো ক্রিশ্চিয়ান ইয়েতে পড়িনি। ঠিক আছে, আমি সরকারি মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের স্কুলে পড়েছি, আর পুরো ফুল মানে ঠিক আছে ইংলিশটা শিখেছি আমি, কিন্তু যেহেতু সংস্কারটা ছিল, মানে ভারতীয় সংস্কারটা আমি ওটা অবজার্ভ করতে পারবো। ঠিক আছে, সেজন্য আমার কনভিনিয়েন্ট হয় ইংরেজিতে পড়া, আমি সব কাজ আমার ইংরেজিতে হয় ম্যাক্সিমাম, বললে ওটা ফাস্ট পড়তে পারবো বলে বাঞ্চ অফ থটস আমি ইংরেজিতেই পড়েছি। আরও বাংলাতেও আছে, এতে আছে, অনেক কিছু ল্যাঙ্গুয়েজে আছে, সেগুলো যার যে ভাষায় সুবিধে সে পড়বে, দ্যাটস ওকে। ঠিক আছে, এইবার এটা একটা যে পারসেপশন হয়ে গেছিলো না, যে আমাদের বাজপেয়ীজি মানে বিজেপি মানে ক্যাপিটালিস্ট থানা টানা, এগুলো কী করতো, এইসব আঁতেল মার্কা স্টেটসম্যান, আঁতেল মার্কা টেলিগ্রাফ, আঁতেল মার্কা শুয়োরের বাচ্চা টাইমস অফ ইন্ডিয়া, এরা এই ধরনের এর যে মানে কি বলে জার্নালিস্টরা আছে, এরা এই ধরনের প্রপাগ্যান্ডাকে এরা হাওয়া দিত। কিন্তু আমেরিকা দেখলো যে বাজপেয়ীজি কখনো মানে আমেরিকান ইন্টারেস্টে কাজ করবে না, তাই জন্য দে ওয়ান্টেড আ স্টুজ গভর্নমেন্ট। একদিক থেকে বাজপেয়ীজির সরকারকে ফেলারও ছিল আমেরিকার, আর আরেকটা দিকে কী ছিল, যে আমেরিকা ওয়ান্টেড ইন্ডিয়া টু বি আ সিগনেটারি অফ দ্য WTO, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা ট্রিটি করে সিগনেটারি হওয়ার জন্য চাইতো। তো সেটা কংগ্রেসের সঙ্গে একটা ওদের সাঁঠগাঁঠ হয়েছিল। ঠিক আছে, একটা দেখো পাওয়ার সার্কেলসে কী হয় না, করিডোরস অফ পাওয়ারে অনেক দালাল থাকে, অনেক মিডিয়েটার্স থাকে, মান্ডওয়ালি বাদশা। দেখো পলিটিক্যাল মান্ডওয়ালি থেকে আর কিছু বড় জিনিস নেই মাল কামানোর। ঠিক আছে, সবচেয়ে বড় ভয়ঙ্কর পয়সা, মানে বিনা कोई काम किए बेंचोत बैठे बैठे पैसा হয় একটাই জিনিসে, পলিটিক্যাল লবিস্ট। আর যারা আর ইন্টারন্যাশনাল গেম যারা খেলতে পারে, ইন্টারন্যাশনাল যারা পলিটিক্যাল মান্ডওয়ালি করতে পারে না, তারা পয়সাই পয়সা। ঠিক আছে, अरे पैसा, लड़की, दारू, बेंचो जो चाहिए तुमको, मर्सिडीज़, BMW, क्या रोल्स रॉयस, जो বেঞ্চো সালা যা চাইবে তাই পাবে। ঠিক আছে, এবার কি হচ্ছে, এ সালা আমেরিকা কি করলো, বললো যে বেঞ্চো দিয়ে नहीं हो रहा है, वाजपेयी ये बीजेपी नहीं करेगा हमारा काम, तो अभी क्या है, कांग्रेस को लाने का है। तो ওরা ক্রিশ্চিয়ান ইভ্যাঞ্জেলিস্ট দিয়ে একটা লবি করে সোনিয়া গান্ধীর সঙ্গে সেটিং করলো। সোনিয়া গান্ধী তার আগে পুরো আউট ছিল কংগ্রেস থেকেও। ঠিক আছে, প্রথমে সোনিয়া গান্ধীকে ওরা ইয়ে করলো, ক্রিশ্চিয়ান লবিস্ট। ঠিক আছে, তারপরে মনমোহন সিং, ঠিক আছে, একটা ক্লিন ইমেজ ছিল ততদিন। ঠিক আছে, এটা ইকোনমিস্ট বলে ও, আরে এগুলো তো হাওয়াবাজি। আমি মনমোহন সিংকে কোনো ইকোনমিস্ট বলে কনসিডারই করি না। ঠিক আছে, যাই হোক, ও ফালতু। ওর থেকে আমি বলবো যে ভিভি কোরিয়ান হচ্ছে আমুলের যে প্রতিষ্ঠাতা, হি ইজ আ ক্রিশ্চিয়ান। তো ঠিক আছে, কিন্তু হি ইজ আ বেটার ইকোনমিস্ট আই থিঙ্ক। মানে ইকোনমিস্ট কেন বলছি ওকে, যে ও একটা প্র্যাকটিক্যাল এমন একটা মডেল বানিয়েছে, একটা বিজনেস মডেল হোক বা যে কোনো সেলফ সাস্টেনেন্স মডেল, লাইক একটা সেলফ হেল্প গ্রুপ দিয়ে একটা কোঅপারেটিভ বানিয়ে, মিল্ক কোঅপারেটিভ বানিয়ে এমন একটা মডেল বানিয়েছে which is highly successful in business. It is generating wealth, it is creating wealth, and also it is
It has uplifted the living standards of many people, maybe millions of people. যারা ওদের কোঅপারেটিভে যে এগুলো আছে ফার্মার্স মানে যারা মিল্ক প্রডিউসার্স আছে তাদের জীবন স্তরও তাদের ওপরে উত্থান করেছে, ঠিক আছে। সো আই থিঙ্ক ভিভি কোরিয়ান ইজ আ বেটার ইকোনমিস্ট দ্যান মনমোহন সিং और इवन अमर्त्य सेन, बिकॉज अमर्त्य सेन और खाली থিওরি হেনা তেনা উল্টো পাল্টা কি সব ঠিক আছে। আই এম নট সেইং দ্যাট ও কিছু মানে থিওরি ডেফিনেটলি ওটা একটা থিওরি, ঠিক আছে। অ্যান্ড কিন্তু ওটা কোনো প্র্যাকটিক্যাল কাজে লাগেনি, অ্যান্ড হি কুড নট ডেমনস্ট্রেট আ প্র্যাকটিক্যাল মডেল, মানে সেরমভাবে কিছু ক্রিয়েট করেনি। যাই হোক, ঠিক আছে। সো আমার মনে হয় যারা প্র্যাকটিক্যাল মডেল করে দেখাতে পারে তারা বেটার, ঠিক আছে। আমার মতে নিকোলা টেসলা ইজ গ্রেটার সায়েন্টিস্ট দ্যান অ্যালবার্ট আইনস্টাইন। আমার বিলিভ ভাই, আমি বিলিভ করি এটা। আই মে বি রং, ঠিক আছে, তাতে কী আছে। এবার ভাইনচোদ কী হলো, তো এরা একটা করলো, তো এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে এটা হবে তার আগে দিস ওয়াজ আ ওয়ার্ম আপ গেম। 2005-এ কি ওসিআইটাকে আরও এক্সপ্যান্ড করলো, যে পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন পিআইও বলে একটা জিনিস অ্যাড করলো, খালি এক্সেপ্ট পাকিস্তান আর বাংলাদেশ থেকে। এর একটা ইমপ্লিকেশন হচ্ছে যে এদিক থেকে একটা দিকে এইটা করে ও পিআইওস করলো, কিন্তু পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, বাট দেন হি অলসো ব্লকড দ্য চ্যানেল ফর দোজ ফ্রম পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। তার মানে কী করছে, ও একদিক থেকে যারা উদ্বাস্তু তাদের ব্লক করে দিচ্ছে। সো মনমোহন সিং অ্যাকচুয়ালি উদ্বাস্তুদের ব্লক করার একটা করেছিল, মানে যারা হিন্দু উদ্বাস্তু, তাতে তো আর হিন্দু মুসলিম কিছু দেখবে না, তাতে ওরা তো সেকুলার, সো ওরা এটা দেখতো না। তো পিআইওটাকে মানে বাংলাদেশ পাকিস্তান থেকে যারা এসছে, বিকজ টিল দ্যাট টাইম, টিল 2019 যারা পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা হিন্দুরা এসেছিল তাদের স্ট্যাটাস রিফিউজি ছিল, তারা কোনো পার্মানেন্ট সিটিজেন, হয়তো কেউ জন্মগ্রহণ করেছে তারা সিটিজেন আছে, ঠিক আছে, দ্যাটস ওকে, বাট দেন তারা কোনো মানে হয়নি, তারা রিফিউজি স্ট্যাটাসেই ছিল। সে তো মোদিজি এসে প্রথম মানে একটা সম্মানজনক পরিস্থিতি তৈরি করলো 2019-এ, সেটা নিয়ে 2016 থেকেই কথা চলছিল। যাই হোক, 19-এ গিয়ে আলটিমেটলি পাস হলো। এবার সিটিজেনশিপ অ্যাক্ট যেটা 2005-এ ছিল, তাতে আরও কিছু মানে ওসিআই এর জন্যে কিছু রেসিডেন্সি রিকোয়ারমেন্টসটাকে 2 বছর থেকে 1 বছর করা, নানান রকমের এরকম কসমেটিক স্মল চেঞ্জেস করে ওটাকে ওই করেছিল, একটুখানি ইজি বানিয়ে দিয়েছিল সিআই আর পিআইওদের। পিআইও কনসেপ্টটা লঞ্চ করলো তারপরে, মানে ওসিআই স্কিমের মধ্যে। তারপরে একটা জিনিস করেছিল যে 4th শিডিউল একটা ছিল, ওটা একটা কিছু কেসের জন্যে, মানে ওটা 2005-এ একটা স্পেসিফাইড কান্ট্রি লিস্ট ছিল ওসিআইদের জন্য। তাদের কিছু কান্ট্রিজ থেকে বারণ ছিল ওসিআই অ্যাড করা, সেটাকে তুলে দিল, মানে যে কেউ ওসিআই যে কোনো কান্ট্রিতেই থাক। এগুলো কিছু সিকিউরিটি রিজনসের জন্যে ছিল এই মেজারগুলোকে, কিন্তু কংগ্রেস এগুলোকে এসে খুলে দিয়ে পুরো আবার এক্সপোজ করে দিল, ঠিক আছে, মানে সাসেপ্টেবল টু টেররিস্ট অ্যাটাকস অ্যান্ড টেররিস্ট ইনফিল্ট্রেটিং অ্যান্ড ইভেন টেররিস্ট বা কোনো হস্টাইল কান্ট্রি যেগুলো মানে হস্টাইল নেশন, দোজ নেশনস হু আর अगेंस्ट ইন্ডিয়া, সেরকম নেশন থেকেও লোক এসে ওসিআই যদি সে কখনো চলে গেছিলো, মানে তার অ্যানসেস্টাররা ইন্ডিয়ায় থাকতো কিন্তু তারা অন্য দেশে চলে গেছে, এখন তারা কমপ্লিটলি হস্টাইল হয়ে গেছে। লাইক সে ফর এক্সাম্পল দ্য খালিস্তানিস, some people, not মানে সবাই খালিস্তানি নয়, যারা খালিস্তানি দে বেয়ার দেয়ার অ্যালিজিয়েন্স টু পাকিস্তান, তারা পাকিস্তানপন্থী, তারা পাকিস্তানের সাহায্য নিয়ে খালিস্তান তৈরি করতে যায়। এবার খালিস্তানিদের কিছু অ্যানসেস্টার হয়তো থাকতো
ইন্ডিয়াতে, কিন্তু তারা চলে গেছেন, তারা দে হ্যাভ নাও কমপ্লিটলি টার্নড হোস্টাইল টু ইন্ডিয়া। এবার তাদেরও ওসিআই হিসেবে কনসিডার করবে, কংগ্রেসের যা নীতি তাতে হয়ে যাবে সেটা। তো ইউ ক্যানট রেস্ট্রিক্ট দ্যাট অ্যাকর্ডিং টু দ্য কংগ্রেস, according to the amendments made in 2005 by the Congress. That's a serious implication that can have serious implications on the security of the nation. তো কংগ্রেস, এই জন্যে কংগ্রেসকে বলা হয় জিহাদি, দেশ বিরোধী, ঠিক আছে। এবার আরেকটা 2015-তে হয়েছিল, সেটা বিজেপি করেছে, সেটাতে ওই ওসিআই রিলেটেডই, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি ইন্ডিয়ান ডায়াসপোরা যেটাকে বলে, একটা প্রবাসী এনআরআইস, ইন্ডিয়ান ডায়াসপোরা, এটাকে এক্সপ্যান্ড করার জন্য আরও কিছু কিছু করেছিল, ঠিক আছে। তো সেইগুলো পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, ওসিআই, যেগুলো অলরেডি কংগ্রেস করে গেছিল 2005-এ, তার উপরেই কিছু কসমেটিক চেঞ্জেস করেছিল। কিন্তু 2019-এ যেটা হয়েছে যে একটা মানে যুগান্তরকারী, সেটা একটা চেঞ্জ, কেননা সেই জিনিসটা যেটা করা হয়েছিল সেটা বিশেষ করে এই কারা এর ম্যাক্সিমাম বিগেস্ট বেনিফিশিয়ারি হচ্ছে বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান থেকে যে হিন্দু বাঙালি, তারাই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তার কারণ হচ্ছে যে পাকিস্তান আফগানিস্তান থেকে তো আগেই চলে এসছে, 47-এর আগে বা 47-এ চলে এসছে। 71-এর সময় তো পাকিস্তান আর আফগানিস্তানে সেরমভাবে হিন্দু ছিল না, হ্যাঁ, খুবই কম পার্সেন্টেজ ছিল। তাও পাকিস্তানে কিছু 1-2% আছে, ঠিক আছে। আর আফগানিস্তানে তো একদমই নেই, ফিউ হান্ড্রেড ছিল, সেই কিছু তারাও ওই কদিন আগে চলে এলো। এবার বিষয়টা হচ্ছে কোটি কোটি বা লক্ষ লক্ষ, 10 লক্ষ রিফিউজি কোথা থেকে এসছে? পূর্ব পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এসছে। তো সে তো সবই ম্যাক্সিমাম বাঙালি হিন্দু। তারা হচ্ছে সবচেয়ে বেশি মানে লাভবান। যদি কেউ হয়েছে তো তাহলে এই বাঙালি হিন্দু কমিউনিটি লাভবান হয়েছে সিএ করাতে। স্পেশালি যারা উদ্বাস্তু, তারা লাভবান হয়েছে। প্রায় 2.5 কোটি লোক, তারা 2.5-3 কোটি লোক, তারা একটা রিফিউজি স্ট্যাটাসে বেঁচেছিল এতদিন, তারা একটা সম্মান পেল। আর যারা ওখান থেকে অত্যাচারিত হয়ে আসছে তারাও সম্মানটা পাবে, তারাও ভারতের নাগরিক বলে তাদেরকে একটা রেজিস্টার করতে হবে। প্রথমে একটা 31শে ডিসেম্বর 2014 বলে একটা মানে কাট অফ ডেট করা হয়েছিল। তারপরে আরেকটা কিছু ফরেনার্স অ্যাক্ট যেটা আছে, তাতে কি হয় যে তাতে কোনো প্রসিকিউশন হবে না তাদের, ইভেন যদি ইলিগালি এসে থাকে প্রাণ বাঁচাতে, ঠিক আছে। আর সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য 11 বছরের যে একটা মেয়াদ লাগতো আগে, সেটা 5 বছর করানো হলো কমিয়ে, ঠিক আছে। অনেক কিছু মেজার্স নিয়েছিল, ঠিক আছে। আবার এটার ইমপ্লিমেন্টেশন কিছু আছে। মার্চ 2024-এ কিছু ইমপ্লিমেন্টেশন রুলসে মাইনর চেঞ্জেস করা হয়েছিল কিছু, টু অ্যাড্রেস দ্য ইমিডিয়েট রিকোয়ারমেন্ট, মানে কিছু প্রয়োজন হয়েছিল, কিছু এক্সেপশনস, কিছু মানে কি বলে, একটা ইমিডিয়েট সিচুয়েশন অ্যারাইজ করেছিল, যাতে মার্চ 2024-এ সিএ 2019-এর যে রুলসগুলো ইমপ্লিমেন্টেশন করার যে রুলসগুলো, তাতে কিছু মাইনর মডিফিকেশনস আনা হয়েছিল। তো এবার যারা এর মধ্যে পড়ছে না, যারা সিএ এর মধ্যে পড়ছে, তো তাদের তো কোনো সমস্যা নেই। যদিও বা মানে এসআইআর হলে যদি তাদের নাম বাদ পড়বে না, বিকজ তাদের এক্সেমশন পেয়ে যাচ্ছে সিএতে, ঠিক আছে। নাম বাদ পড়লেও সেটাকে রিঅ্যাপ্লাই করবে সিএ এর যে ক্লজ দেখিয়ে, ঠিক আছে। এবার যদি তারা কোনোতেই কিছুতে পড়ছে না, সিএর আওতাতেও পড়ছে না, তার মানে তারা ইনফিল্ট্রেটেড,
হিন্দুরা যারা আছে, হিন্দুরা তো সবাই সিএর মধ্যে পড়ে যাবে। যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসছে, এই হয়েছে, তাদের ভয় কিসে? তাদের তো কোনো ভয় নেই। কিন্তু এসব ভুল ভাল বলে ভাঁওতাবাজি করে মানুষকে বিভ্রান্ত করে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা ভুল আছে। সেটা সেই ভুলটাকে আমার মনে হয়, আমি তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, দেশের হোম মিনিস্টার, এদেরকে আমি দরখাস্ত করব। আর যা কিছু হচ্ছে, কনস্টিটিউশনের যে মেন কর্তা, দ্য প্রিন্সিপাল কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের নামেই সব কিছু হয়, যে কোনো সরকার চলে প্রেসিডেন্টের সিলমোহরের ওপরে। এবার সব প্রেসিডেন্ট ইজ মানে इंडियन, এখন इंडियार प्रेसिडेंट একজন লেডি, वेरी रेस्पेक्टेड लेडी, द्रौपदी मुर्मू जी। मैं आपसे भी निवेदन करूंगा कि इस तरह का जो हो रहा है, अराजकता फैलाने की कोशिश कर रहे हैं कुछ लोग बंगाल में, तो ये मैं आपसे अनुरोध करूंगा कि इसको थोड़ा आप देखें। और प्रधानमंत्री जी और जो हमारे गृह मंत्री जी हैं, उनसे भी बोले, मैं उनसे भी अलग से दरख्वास्त करता हूँ, अनुरोध करता हूँ कि इस तरह की जो गड़बड़ी फैलाने के जो साजिश कर रहे हैं, मतलब गलत लोगों को गलत चीज़ें बता करके, लोगों का दिमाग भ्रष्ट करके, लोगों को गुमराह करने की जो कोशिश कर रहे हैं, जो ये षड्यंत्र कर रहे हैं देश के खिलाफ, तो उनके ऊपर उचित कार्रवाई हो। बस यही है यही मेरी इच्छा है, यही मैं अनुरोध करता हूँ आप लोगों से। और भारतीय जनता पार्टी के जो नेता हैं, पश्चिम बंगाल में हो या कोई मतलब दिल्ली के स्तर में हो, उनको भी मैं कहूँगा कि भाई पश्चिम बंगाल में आपके जो एमएलए एमपी वगैरह हैं, वो लोग इसका, ये तृणमूल के जो सांसद और विधायक, ये लोग धमका रहे हैं, इलेक्शन कमीशन को थ्रेट दे रहे हैं, तो ये वो भी उनका मुकाबला करे अच्छे से। और कॉन्स्टिट्यूशनल मशीनरी अगर नहीं रहा तो फिर क्या ये एनआरकी से चलेगा? एनआरकी से तो नहीं चल सकता है ना। एनआरकी से चलना होगा तो फिर डेमोक्रेसी की क्या आवश्यकता है? अगर डेमोक्रेसी है, संविधान है, तो संविधान के अनुसार चलना चाहिए, सबको मानना पड़ेगा। जो नहीं मानेगा तो फिर उसकी उचित कार्रवाई होनी चाहिए। और अगर एनआरकी से चलाना है तो भाई जो लोग एनआरकी से चलाना चाहते हैं वो बोल दे, फैसला हो जाएगा, आर्या पार की लड़ाई होगी, फिर सिविल वार होगा। वो हमेशा सिविल वार के लिए धमकाएंगे। और हम लोग क्या मतलब हम हिंदू जो है वो क्या हमेशा दुबक करके बैठे रहेंगे क्या? अगर सिविल वार करना है तो भाई वो बोल दे। और माननीय प्रधानमंत्री जी, गृह मंत्री जी, वो भी इस विषय पे विचार करें। वो बताए हमको कि नहीं भाई, ऐसा तो मुझे नहीं लगता है कि प्रधानमंत्री जी इतने दुर्बल हैं और गृह मंत्री जी इतने दुर्बल हैं कि वो इनके धमकाने से और ये सब करने से वो मतलब अपना हाथ उठा देंगे। वो तो सरेंडर नहीं होंगे, ऐसा मेरा विश्वास है। पर मैं सचेत कर रहा हूँ एक तरह से कि इस तरह से करना चाहते हैं। तो अगर ऐसा है कि वो करना ही चाहते हैं, उनको करना ही है, तो क्या फिर हमको गृह युद्ध के लिए हमको तैयारी करनी चाहिए? ऐसा मैं पूछ रहा हूँ। ऐसा मैं गृह युद्ध करने के लिए नहीं बोल रहा हूँ, लेकिन ऐसा है कि ये परिस्थिति जो करने की कोशिश कर रहे हैं, ये प्रयत्न कर रहे हैं, वो उनको समझें या कड़े कदम उठाएं उनके विरुद्ध। समझें, साम दाम दंड भेद, तो समझाने से नहीं समझते हैं। अरे आपने तो बहुत कल्याण भी किया, इतना पैसा बंगाल को दिया भी, ठीक है, फिर ये आपके ऊपर आरोप कर रहे हैं ऐसा, ये हिसाब नहीं देते हैं आपके भेजे हुए पैसे का, और फिर जाके कहीं पे कुछ उल्टा सीधा बोलते हैं, बरगलाते हैं लोगों को।
तो इसका विचार होना चाहिए कि नहीं होना चाहिए। मुझे तो लगता है कि इसका उचित जो है इसका एक कोई कार्रवाई होनी चाहिए, ऐसा मुझे लगता है। जो उचित समझे आप करें, यही मेरी आपसे प्रार्थना है, अनुरोध है। नमस्कार, जय महाकाल।